Assalamu alaikum and good evening once again, all of the student of 6th batch CFO course. So Alhamdulillah, we are conducting this professional course. This is not a degree, this is a course, but still Alhamdulillah আমাদের আজকে আপনারা ষষ্ঠ ব্যাচের অলমোস্ট আমরা বেশ কয়েকটা আইএস করিয়েছি, আমার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু প্রফেশনাল চার্টার অ্যাকাউন্টেন্টও আরো কয়েকজন করিয়েছে। সো আজকে আমরা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা আইএস করব, কারণ বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এমন কোনো কোম্পানি পাওয়া যাবে না যাদের আসলে কোনো ইম্পোর্ট অথবা এক্সপোর্ট নাই। হ্যাঁ, তাদের আসলে এরকম কোম্পানি পাওয়াটা দুরূহ। সো আমরা জানি খুব ভালো করেই যে আপনার আসলে মূলত সবারই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা বলতে পারি খুব ভালো করেই যে এটি হচ্ছে যে আমাদের হবে, আমাদের যেটি হচ্ছে যে কোনো না কোনো ভাবে আমাদের আইদার ইম্পোর্ট আছে অথবা এক্সপোর্ট আছে। সো লোকালি কেনা বেচা করে যদি কেউ করে থাকে, এত ছোট কোম্পানি তাদের আসলে সাধারণত প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ওইভাবে লাগে না। হ্যাঁ, সো মোস্টলি আমরা এটা কি বলতে পারি যে আমাদের এখানে আমরা ক্লিয়ারলি জানি যে আমাদের যে সারা পৃথিবীর সব দেশের মতোই আমাদের দেশেও এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই বিষয়গুলো থাকে। সো আমরা আজকে আমরা ডিসকাশন করব, সেটি হচ্ছে IAS 21। এখানে IAS 21 এ বলা হচ্ছে দ্য ইফেক্ট অফ চেঞ্জ অফ ফরেন কারেন্সি রেটস। এই ফরেন কারেন্সি রেট চেঞ্জ করলে কি কি এফেক্ট হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো সেটি করতে যে আমাদেরকে অন্যান্য আইএস গুলোর মতোই সিমিলারলি কয়েকটা জিনিস নিয়ে ডিসকাশন করতে হবে। তার ভিতরে প্রথম হচ্ছে অবজেক্টিভ নিয়ে কথা বলতে হবে, এবং অবজেক্টিভ সম্পর্কে যদি বলি, দ্য অবজেক্টিভ অফ IAS 21 ইজ টু সেট আউট হাউ টু অ্যাকাউন্ট ফরেন কারেন্সি ট্রানজেকশন, আপনারা কিভাবে অ্যাকাউন্টিং করবেন, এন্ড ফরেন অপারেশনস, যদি কারোর ফরেন ট্রানজেকশন এবং অপারেশনের মধ্যে ডিফারেন্সটা কি এটি একটু পরে আমি ক্লিয়ার করছি, ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ অ্যান এন্টিটি এন্ড হাউ টু ট্রান্সলেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনটু এ প্রেজেন্টেশন কারেন্সি। এখানে কিন্তু কয়েকটা টার্ম চলে আসলো, আপনারা খেয়াল করেছেন। ফরেন কারেন্সি ট্রানজেকশন, ফরেন কারেন্সি ট্রানজেকশন বলতে আমরা বুঝি ইম্পোর্ট অথবা এক্সপোর্ট। ফরেন অপারেশন মানে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আমাদের দেশে অনেক ফরেন কোম্পানির ব্রাঞ্চ আছে, অনেক ফরেন কোম্পানি, যেমন ধরেন লেটস সে HSBC এবং SCB এখানে লিয়াজ অফিস আছে, বিভিন্ন কোম্পানি লাইক হচ্ছে ইউনিলিভারের এখানে ফুল অপারেশন আছে। সো এই যে অপারেশন গুলো চলে ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড হাউ টু ট্রান্সলেট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনটু প্রেজেন্টেশন কারেন্সি। প্রেজেন্টেশন কারেন্সিও একটা ইন্টারেস্টিং পার্ট, এটি নিশ্চয়ই পরে আমি ক্লিয়ার করব। দ্য প্রিন্সিপাল ইস্যুজ আর হুইচ এক্সচেঞ্জ rate to use and how to report the effect of change in the exchange rate in the financial statement. সো এখানে যতটাই অবজেক্টিভ যেভাবে লেখা থাক না কেন, পরের স্লাইডগুলোতে যখন আমি ডিসকাশন করব, আমার মনে হয় আপনাদের কাছে ইনশাআল্লাহ পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার লাইক ওয়াটার। আমরা এখন স্কোপটা কথা বলি। এখানে স্কোপটা আমি অলরেডি বলে ফেলেছি যে ইন ট্রান্সলেটিং দ্য রেজাল্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন মানে ব্যালেন্স শিট আমরা জানি, ইন ট্রান্সলেটিং দ্য রেজাল্ট এন্ড ফাইন্যান্সিয়াল পজিশন অফ ফরেন অপারেশন that are included in the financial statement of the entity by consolidation, proportionate consolidation or the equity method আমরা IAS 28 সম্পর্কে আমরা জানি যে এখানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসেট আছে। এটি নিশ্চয়ই আপনাদের করানো হয়েছে, না করানো হলে আমি একটু বলে দিব, কোনো অসুবিধা নেই, এই জিনিসগুলো আপনারা জানতে পারবেন। ইন অ্যাকাউন্টিং অফ ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস ইন ফরেন কারেন্সিজ except for those derivatives transaction and balances that within the scope of IAS 39 এবং IFRS 9। এখানে এটুকু মাথায় রাখলে হবে যে যত রকম ডেরিভেটিভস আছে যেটি IAS 39 এ এবং IFRS 9 এটি বাদে আর সমস্ত ট্রানজাকশন ফরেন কারেন্সির সেগুলো কিন্তু এর ভিতরে স্কোপে থাকবে। সো এক্সক্লুডেড কি সেটি হচ্ছে যে দুটো জিনিস, আপনার কোনটা একটা হচ্ছে মানে ডেরিভেটিভস ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস দ্যাট আর উইদিন দ্য স্কোপ অফ IAS 39 এবং IFRS 9। এই দুটির আন্ডারে যত ডেরিভেটিভস আছে এটি বাদে সমস্ত কিছু স্কোপে থাকবে। আর লাস্টে বলা হচ্ছে ইন ট্রান্সলেটিং অ্যান এন্টিটিস রেজাল্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল পজিশন ইনটু এ প্রেজেন্টেশন কারেন্সি। বারবার করে প্রেজেন্টেশন কারেন্সি আসছে, আমরা একটু পরে এই ডেফিনেশনের ভিতরে এগুলো ক্লিয়ার হবো। এই স্লাইডেই আসলে মূলত এই ডেফিনেশনগুলো বলা আছে, এবং আপনার এই ডেফিনেশনগুলো আসলে না জানলে এই আইএসটা বোঝা অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে আমি একটু সময় নিয়ে এটি বুঝিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রেজেন্টেশন কারেন্সি। বলা হচ্ছে দ্য কারেন্সি ইন হুইচ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রেজেন্টেড। এখানে একটা ওই যে ডট গুলো আসলে একটু এক্সট্রা পড়ে গেছে, আসলে উচিত ছিল এটা এটা একটা সেন্টেন্সই, দ্য কারেন্সি ইন হুইচ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রেজেন্টেড। যেমন ধরেন লেটস সে
আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। লেটস সে ইউনিলিভার বাংলাদেশ ইজ এ সাবসিডারি 100% সাবসিডারি অফ ইউনিলিভার ইউকে। ধরে নিলাম যে বাংলাদেশে যে ইউনিলিভার কোম্পানিটা কাজ করে সেই ইউনিলিভার কোম্পানিটার প্যারেন্ট কোম্পানি হচ্ছে আপনার ইউকেতে। এখন ওই ইউকেতে যখন গ্রুপের অ্যাকাউন্টস করা হবে তখন তার জন্য প্রেজেন্টেশন কারেন্সি হবে ডলার, ইউএসডি। আবার বাংলাদেশে যখন যেহেতু ইউনিলিভার এই দেশেই অপারেট করে, এনবিআর এ যখন ট্যাক্সের রিটার্নের সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিবে, যেটা অডিটেড স্টেটমেন্ট, সেটি কিন্তু হবে বিডিটি। সো এই প্রেজেন্টেশন কারেন্সি কিন্তু ডিফার করে, ডিপেন্ড করে। সো আমরা প্রেজেন্টেশন কারেন্সিতে বুঝতে পেরেছি। মোট কথা আমরা যে অডিটেড রিপোর্ট দেখি, আমরা যে IAS 1 অনুযায়ী সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, সেটি কোন কারেন্সিতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্টেশন কারেন্সি। ওকে, এরপর আসেন ফাংশনাল কারেন্সি। প্রেজেন্টেশন কারেন্সি এবং ফাংশনাল কারেন্সি একও হতে পারে, ডিফারেন্ট হতে পারে। কেন হয়, কি হয়, এটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। পরে একটা উদাহরণ দেওয়া আছে, দ্য কারেন্সি of the primary economy environment in which the current entity operates। অর্থাৎ একটা কোম্পানি যখন কোন একটা পার্টিকুলার দেশে কাজ করে, সেই দেশের ইকোনমিক এনভায়রনমেন্টে যেটি সাপোর্ট করে সেটি হচ্ছে ফাংশনাল কারেন্সি। যেমন ধরেন আপনি লেটস সে কেউ একজন বলবেন যে কে কোন কোম্পানি চাকরি করেন, আমার কেউ একজন হেল্প করবেন একটু। স্যার আমি একটা রাশিয়ান কোম্পানিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি, জেএসসি অটোমানার্গো প্রজেক্ট। আচ্ছা, সো আপনার কোম্পানিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয় কি ইউএসডি তে না বিডিটি তে? স্যার বিডিটি থেকে স্যার। ওকে, তাহলে আপনার প্রেজেন্টেশন কারেন্সিও বিডিটি আর ফাংশনাল কারেন্সি অবভিয়াসলি বিডিটি, এখানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, ওকে। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয় যে কারেন্সিতে, সেটা হচ্ছে প্রেজেন্টেশন কারেন্সি, দ্যাট ইজ হচ্ছে বিডিটি। আর ফাংশনাল কারেন্সি অর্থাৎ আপনি তো এটাতেই সবকিছু করছেন, আপনার ট্রানজাকশনটা হচ্ছে ফাংশনাল কারেন্সি, সো ইট ইজ অলসো বিডিটি। ওকে জি স্যার। তাহলে সবাই কি বুঝতে পারছেন এই দুটো জিনিস ডিফারেন্সটা? এন্ড প্রেজেন্টেশন কারেন্সি দুটি জিনিস বলছিলাম। হ্যাঁ, তো আমি বলছি যেটা হচ্ছে যে লেটস সে আমাদের দেশের ট্রানজাকশন গুলো মোস্টলি হয় কি, ধরেন আমি যদি এমন হতো যে আমার বিজনেস আছে লেটস সে ইউএস এর সঙ্গে, এবং 100% ইকুইটি ইউএসএ দেয়, 100% ব্যবসা ইউএসএ তে করতে হয়, এখানে কোনো কিছুই নাই, তাহলে কিন্তু আমার ফাংশনাল কারেন্সি হতো ইউএসএ। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা? यस স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশে যেহেতু এই কোম্পানি অপারেট করে, এইখানে ট্যাক্সের রিটার্ন দেওয়ার জন্য হোক বা লিগ্যাল ফ্রেমওয়ার্কে তার প্রেজেন্টেশন কিন্তু এখানে আপনার হতে পারে বিডিটি। তাহলে প্রেজেন্টেশন কারেন্সি বিডিটি হলেও ফাংশনাল কারেন্সি ইউএসডি কিন্তু হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটি আমি বলার চেষ্টা করছি। আর ক্লোজিং রেট হচ্ছে ইন দ্য স্পট এক্সচেঞ্জ রেট at the statement of financial position date। অর্থাৎ ধরেন আপনাদের মোস্ট অফ দ্য কোম্পানিজের আপনার বছর শুরু হয় হচ্ছে জুলাই 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। জুনের 30 হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডেট বা ফাইন্যান্সিয়াল পজিশন ডেট, বুঝতে পারছেন, ব্যালেন্স শিট ডেট যেটা বলা হয়। তাহলে ওই ডেটে যদি ডলারের সাথে যদি আপনার এক্সচেঞ্জ রেট হয় হচ্ছে লেটস সে 86 টাকা, তাহলে আপনি $1 ইকুয়াল টু যদি হয় $1 ইকুয়াল টু যদি 86 টাকা হয়, তাহলে আপনার স্পট ক্লোজিং রেট হচ্ছে 86, $1 ইন্টু 86 টাকা, এটা হচ্ছে ক্লোজিং রেট। আর এক্সচেঞ্জ রেট হচ্ছে ইন দ্য রেশিও অফ এক্সচেঞ্জ বিটুইন টু কারেন্সিজ। এই যে একটু আগে বললাম যে $1 ইকুয়াল টু 86 টাকা, এটি কি এক্সচেঞ্জ রেট, কিন্তু এক্সচেঞ্জ রেট হচ্ছে যেটি বিভিন্ন সময় প্রতিদিনই চেঞ্জ হয়। ক্লোজিং রেটটা হচ্ছে একটা ব্যালেন্স শিট ডেট 31 ডিসেম্বর অথবা 30 জুনের এক্সচেঞ্জ রেটকে ক্লোজিং রেট বলা হয়। মানে একটা পার্টিকুলার ব্যালেন্স শিটের লাস্ট ডেটে সেই ডেটের এক্সচেঞ্জ রেটকে ক্লোজিং রেট বলা হয়। সো আমরা আরো ক্লিয়ার হব, ডেফিনিশনটা আই হোপ যে আমি ক্লিয়ার করে বুঝাতে পেরেছি আপনাদেরকে। আর একটু পড়ে নিতে হবে, আরো কয়েকটা ডেফিনিশন আছে। এটা ফেয়ার ভ্যালুটা আমি অলরেডি IFRS 13 অন্য ব্যাচে পড়িয়েছি। আপনারা যখন IFRS পড়বেন 13 তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন, বাট এখন আরেকটু বুঝা দিচ্ছি সিম্পল। এই IAS পড়ার জন্য যেটুকু বোঝা দরকার সেটুকু বুঝে নেন। in the amount for which an asset could be exchanged or liability settled between knowledgeable willing parties in an arm's length transaction। তার মানে ফেয়ার ভ্যালু মানে কি, লেটস সে যে আপনি যদি আজকে একটা গাড়ি ইউজ করেন, লেটস সে আমার একটা জি করোলা গাড়ি ছিল, এটি আমি
2008 সালে বা 9 সালে কিনেছিলাম। এই গাড়িটা এখন বিক্রি করতে চাচ্ছি। সো আজকে আমাকে মার্কেটে যে টাকায় অফার করবে, কেউ যদি 13 লাখ টাকা বলে, কেউ যদি 12 লাখ টাকা বলে, যেটি হচ্ছে আমার সেটেল হবে সেই রেটটাকে আমি বলবো হচ্ছে আমার ফেয়ার ভ্যালু। ঠিক আছে, বোঝা গেছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আসেন ফরেন কারেন্সি। ফরেন কারেন্সি মানে কি? সে হচ্ছে ইজ এ কারেন্সি আদার দ্যান দ্য ফাংশনাল কারেন্সি অফ দ্য এন্টিটি। আমাদের ফাংশনাল কারেন্সি বিডিটি, বিডিটির বাইরে যদি আমার রাশিয়ার সাথে ব্যবসা থাকে, আমার ইউকের সাথে ব্যবসা থাকে, ইউকের সাথে হবে পাউন্ড, ইউরোপিয়ান অন্য কারেন্সির সাথে যদি কাজ থাকে সেখানে হবে হচ্ছে ইউরো, ইউএস এর সাথে থাকবে ইউএসডি। সো আমার কারেন্সি বিডিটি, আর সব কারেন্সি হচ্ছে ফরেন কারেন্সি। Spot exchange rate. A spot exchange rate is a exchange rate for immediate delivery. সরেন, আজকে যদি আপনারা ট্রানজাকশন করেন, আজকের দিনের যে এক্সচেঞ্জ রেট সেটাকে বলা হয় স্পট রেট। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখেন আপনাদের এই স্লাইডটা বুঝলে মোস্টলি বেসিক জিনিসটা বুঝে ফেলবেন। আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। লেটস সে এটা একটা আইএফআরএস বক্স নামে একটা ইয়ে থেকে আমি নিয়েছিলাম, যেটি আপনাকে দেখাচ্ছি। সেটি হচ্ছে যে আমেরিকান এন্টিটি, সরি মেক্সিকান এন্টিটি, মানে এটি হচ্ছে আপনার কোম্পানি, যে এই কোম্পানিটা হচ্ছে মেক্সিকান একটা কোম্পানি এখানে আছে। তো মেক্সিকান কোম্পানির ফাংশনাল কারেন্সি কি হবে কেউ বলতে পারবেন? বুঝতে পেরেছেন আমার কোশ্চেনটা? জি স্যার। মেক্সিকান কান্ট্রির মেক্সিকান ফাংশনাল কারেন্সি মেক্সিকানই হওয়া উচিত, যেটাকে এমএক্সএন বলে, বুঝছেন? এমএক্সএন হচ্ছে মেক্সিকান কারেন্সি। সো মেক্সিকান কোম্পানির ফাংশনাল কারেন্সি মেক্সিকান কারেন্সি হবে, যেটা এমএক্সএন বলে। ঠিক আছে, এখন এই মেক্সিকান কোম্পানি বিজনেস করে, প্রোডাক্ট সেল করে কার কাছে? জার্মানের কাছে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই উদাহরণটা আমি আর একটু সহজ করে দিই, সেটা সোজা হবে। মেক্সিকানটা ভুলে যান, আসলে এই স্লাইডটা আমি চেঞ্জ করে নিব পরের বার প্রেজেন্টেশনের আগে। এখানে বিডিটি বলেন না বাংলাদেশ বলেন, যে বাংলাদেশের একটা এন্টিটি, সো এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এখানে ফাংশনাল কারেন্সি কি হতে পারতো? এখানে বলেন তো কি হবে? যে এমএসএন এর জায়গায় কি হবে? বিডিটি। ইয়েস, এক্স্যাক্টলি। এখন আমি এক্সপোর্ট করি গার্মেন্টস, কোথায় করি? জার্মানিতে। সো জার্মানি থেকে আমি কি পাবো? ইউরো পাবো না? জি স্যার। জি স্যার। আমি তাহলে পেমেন্ট রিসিভ করতেছি হচ্ছে কি? জার্মান কারেন্সিতে। তো আমার ফাংশনাল কারেন্সি হচ্ছে বিডিটি, আর আমার ট্রানজেকশনাল কারেন্সি হচ্ছে জার্মানি থেকে এক্সচেঞ্জ করতে হচ্ছে। বন্ধ করে দেন কাইন্ডলি যারা ইয়ে করতেছেন। তো আমি আমার বিডিটির সঙ্গে জার্মানের সাথে তুলনা হচ্ছে। আমি আমার এই কোম্পানি, বাংলাদেশের এই কোম্পানিকে ওন করে ইউএস এর একটা কোম্পানি। সো প্যারেন্ট কোম্পানির নাম হচ্ছে প্যারেন্ট কোম্পানি ইউএসএ। তাহলে আমি যখন জার্মানের সাথে ট্রানজেকশন করব, তখন আমার ব্যাংক টু ব্যাংক, আপনি জার্মানের টাকা পেলেও আপনি কি জার্মান টাকা তো এখানে ইউজ করছেন না, আপনার ফাংশনাল কারেন্সি হচ্ছে বিডিটি। জার্মানটার টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙিয়ে আপনি বিডিটি করে ফেলবেন। বোঝা গেছে? জার্মানে যখনই আপনি জার্মানে ধরেন 1 টাকা, বাংলাদেশে জার্মানের হচ্ছে যে ইয়ে করলে আপনার জার্মানের যেটাকে বলা হচ্ছে যে জার্মানের আপনার এক জার্মান যে ইউরো সমান যদি বাংলাদেশে 100 টাকা হয়, তাহলে আপনি যদি 1000 টাকার প্রোডাক্ট এক্সপোর্ট করেন, তাহলে আপনি একটু সাউন্ডটা বন্ধ করবেন কাইন্ডলি, কার জন্য অন আছে, শব্দটা শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম, যে ধরেন আপনি 1000 ইউরোর এক্সপোর্ট করলেন, তো 1000 ইউরোর গার্মেন্টস এক্সপোর্ট করবেন জার্মানিতে। এই জার্মানির থেকে যে 1000 ইউরো পেলেন, এটি আপনার ব্যাংকে সরাসরি যদি 100 টাকা রেট থাকে স্পট রেট, তাহলে আপনাকে 100 ইন্টু 1000, দ্যাট ইজ 1 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাই দিবে। সো এই হচ্ছে আপনার ট্রানজেকশন করে আপনার বিডিতে চলে আসলেন। এরপরে ইউএস এর কোম্পানি যখন বছর শেষে আপনার ব্যালেন্স শিট দেখতে যাবে, তখন আপনার বিডিটি কে আবার কনভার্ট করতে হবে কিসে? ইউএসডি তে। আবার ইউএসডি তে কনভার্ট করতে হবে। ঠিক আছে স্যার, ওইখানে একটা কোশ্চেন হচ্ছে, আমেরিকা কেন আমাদের এটা দেখবে আবার? ইউএসএ আপনার কোম্পানির মালিক কারা? কোম্পানির মালিক কে? আমেরিকা। মালিক আমেরিকা। আমেরিকা না তো, বাংলাদেশ না। আমি নিজে। আপনি বাংলাদেশে আছেন, কিন্তু কোম্পানির মালিক কে? বলছি যে প্যারেন্ট কে? আচ্ছা, প্যারেন্ট আমেরিকা।
প্যারেন্ট আমেরিকা। তো আমেরিকা ওনাররা দেখতে চাবেন না যে তার ব্যবসা কেমন চলছে, ভালো চলছে, মন্দ চলছে, ব্যালেন্স শিট দেখতে চাবেন না? আচ্ছা স্যার, স্যার আমি তো ব্যবসা করতেছি বাংলাদেশে, মনে করেন আমি মালিক, এটা হ্যাঁ বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ধরেন অনেক কোম্পানিরই ওনারশিপ বাইরে আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, রিসেন্টলি একটা কোম্পানির আমি আমি কিছুদিন কাজও করেছিলাম কোম্পানিটিতে, এটা কি বলা হয় সেনোফি অ্যাভেন্টিস, নাম শুনেছেন আপনারা? সানোফি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কোম্পানিটার মালিক ফ্রান্সে, বুঝছেন? এই কোম্পানিটার ওনারশিপ ফ্রান্সে। এখন হয়তো বাংলাদেশে তারা অপারেশন গুটায় যাবে, বিক্রি করে দিবে হচ্ছে অন্য একটা কোম্পানির কাছে, বেক্সিমকো সম্মতি কিনে নিচ্ছে। এখন এই যে কোম্পানিটা হচ্ছে, এই যে কোম্পানিটার ফ্রান্সে ওনারশিপ, তাদের রিপোর্টিংটা কিন্তু ফ্রান্সের কারেন্সিতে করতে হয়, বা তাদের কারেন্সি হচ্ছে লেটস সে ইউরো, ইউরোতে দেখতে হয়, কারণ তারা কিন্তু সারা পৃথিবীতে হয়তো এরকম তাদের সাবসিডিয়ারি কোম্পানি আছে লেটস সে 50টা। এখন স্বাভাবিকভাবেই বাংলাদেশের অপারেশন তো বাংলাদেশের ম্যানেজমেন্ট দেখার জন্য বিডিডিতে করে, বা এখানে ট্যাক্সের রিটার্ন জমা দিতে হয়, আরজিসিতে রিটার্ন জমা দিতে হয়, এই কারণে বিডিডিতে করে। কিন্তু যখন প্যারিসে বসে ওদের প্যারেন্ট কোম্পানি, মেইন কোম্পানি, মানে যেটা হচ্ছে যে তারা যখন 50টা কোম্পানি একসাথে মিলাই দেখতে চায় তাদের টোটাল ব্যবসা কেমন হয়েছে, অ্যাসেট কেমন আছে, লাইবিলিটি কেমন আছে, তখন তাদের রিপোর্টিং কারেন্সি ডিফারেন্ট হয় না? সেটাকে বলা হয় প্রেজেন্টেশন কারেন্সি। তার মানে এই যে বিষয়টা, আমি বাংলাদেশে আছি বা আমি মেক্সিকোতে আছি, মেক্সিকো বাংলাদেশ একই। নর্মালি আমার ফাংশনাল কারেন্সি মেক্সিকো হইলে হচ্ছে এমএক্সএন, বাংলাদেশ হইলে বিডিটি। দিস ইজ মাই ফাংশনাল কারেন্সি। এরপরে আমি এক্সপোর্ট করছি হচ্ছে জার্মান অথবা ইউকে অথবা অন্য কান্ট্রি। যখন এক্সপোর্ট করছি তখন ইউরোর সাথে আমার ট্রানজেকশন হচ্ছে, আমি ইউরোকে কনভার্ট করতে হচ্ছে বিডিটিতে। আচ্ছা, এরপরে ইউএস এর যে আমার প্যারেন্ট কোম্পানি মালিক 100% ওন করে বা 80% ওন করে, সেই কোম্পানি কিন্তু আবার দেখতে চায় তার লাভ লোকসান কেমন হচ্ছে, ব্যালেন্স শিট কেমন আছে, তখন তার একটা প্রেজেন্টেশন কারেন্সি ডিফারেন্স হইতে পারে। আমি বুঝাইতে পারছি জিনিসটা? এখন ধরেন স্কোয়ার, স্কোয়ার হচ্ছে এক্সপোর্ট করে ইম্পোর্ট করে। স্কোয়ারের ক্ষেত্রে আপনার তাদের ফাংশনাল কারেন্সি হবে প্রেজেন্টেশন কারেন্সি, কারণ স্কোয়ারের মালিকানা বাংলাদেশে। তাদের যে ট্রানজেকশন হয় অন্য কান্ট্রির সাথে, সেখানে তাদের ট্রানজেকশন হবে, কিন্তু প্রেজেন্টেশন কারেন্সি কিন্তু একটাই, বিডিটি। ঠিক বললাম কিনা? এবার বুঝতে পারছেন কিনা? জি স্যার। কিন্তু বাংলা লিংকের ওনারশিপ একসময় ছিল ইজিপ্টে, তাহলে অতএব হচ্ছে বাংলা লিংকের ওনারশিপ কিন্তু ইজিপ্টে হিসাব হবে। আবার মনে করেন যে ইউনিলিভারের হচ্ছে ইউকে বা ইউএসএ তে হবে, সেনোফিটটা যেটা হচ্ছে ওটা তো হচ্ছে প্যারিসে। তার মানে বাংলাদেশি কোম্পানি যদি হয়, তাহলে বাংলাদেশি কোম্পানির ফাংশনাল কারেন্সি এবং প্রেজেন্টেশন কারেন্সি একই হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি প্যারেন্ট অন্য জায়গায় হয়, তার প্রেজেন্টেশন কারেন্সি কিন্তু ভিন্ন হতে পারে। এটাই বলার চেষ্টা করছি। আমার মনে হয় যে আস্তে আস্তে দু একটা অঙ্ক দেখলে আরো বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এই পর্যন্তই বুঝেন। আর আজকে যেহেতু অনেকবার ডিস্টার্ব করে ফেলছি, আসলে আমি এই একটা সেশন আপনাকে বাড়াইতে হবে আপনাদেরকে, কারণ কয়েকবার ইন্টারনেটে গ্যাপ গেল, তারপরে যে বুক রিভিউ সেশনে আমরা একটু বেশি সময় নিয়ে ফেললাম। তো এনিওয়ে, ফাংশনাল কারেন্সির কতগুলো অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 21 অনুযায়ী আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা ফ্যাক্টর আছে যে কোনটা ফাংশনাল কারেন্সি হবে। নর্মালি যদি বাংলাদেশের কোনো কোম্পানি হয়, তাদের যদি বাংলাদেশেই অপারেশন হয় এবং তাদের যদি এক্সপোর্ট ইম্পোর্ট এরকম সিগনিফিকেন্ট না হয়, তাহলে কিন্তু ফাংশনাল কারেন্সি বিডিটি হওয়াটাই বাঞ্ছনীয় বা স্বাভাবিক। কিন্তু এমন যদি হয় যে তাদের বাংলাদেশে কোম্পানি কিন্তু এর ওনারশিপ আবার অন্য কারেন্সি, অন্য দেশে, তখন কিন্তু আবার ডিফারেন্ট হতে পারে। সো আপনারা একটা জেনে রাখেন, এটা পরবর্তীকালে আমরা আরো ডিসকাশন করব, যেখানে 5টা ফ্যাক্টর আছে, 5 factors can be taken into account in making the decision. কি? First of all, the main influences the price at which goods and services are sold. এমন যদি হয় যে আমি একটা প্রোডাক্ট তৈরি করছি যেটা বাংলাদেশের মার্কেটে সেল হয় না, আমি 100% এক্সপোর্ট করি, তাহলে সেই এক্সপোর্ট কারেন্সি যদি ইউএসএ হয়, ধরেন আমি প্রোডাক্ট তৈরি করি, আমার পুরো প্রোডাক্টটাই চলে যায় ইউএসএ তে, তখন কিন্তু আপনার, এবং ইউএসএ থেকে এক্সপোর্ট টাকা আসে, ইউএসএ থেকে র মেটেরিয়াল আসে, এরকম যদি হয়, তাহলে কিন্তু আমার ফাংশনাল কারেন্সি বিডিটি না হয়ে এটা ইউএসডি হওয়াটাই যৌক্তিক। নাম্বার 1। নাম্বার 2, of the country whose competitive forces
and regulation mainly influence the entity's pricing structure. ধরেন এমন যদি হয় যে বাংলাদেশে অপারেট করছেন কিন্তু বাংলাদেশে আর এটার বেচা কেনা হয় না, বাংলাদেশের কোনো ইম্প্যাক্ট নাই, বাংলাদেশের ট্যাক্সেরও কোনো তেমন ইম্প্যাক্ট নাই, বাংলাদেশের যারা আপনার এখানে কাজ করে তাদের স্যালারিও হচ্ছে যে বিডিটিতে হয় না, তাহলে কিন্তু ওই দেশের কারেন্সি হবে ফাংশনাল কারেন্সি। থার্ড বলছে দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য কস্ট অফ দ্য এন্টিটি। এমন যদি হয় যে আপনি বিক্রি যেখানেই করেন না কেন আপনার র মেটেরিয়ালের 100% ইম্পোর্ট বেস এবং আপনি এখানে ফরেন এক্সপেট্রিয়েট কাজ করে, মানে আপনার বাইরের দেশের লোকজন, দেশের বাইরের লোকজন কাজ করে যাদেরকে ডলারে পেমেন্ট করতে হয়, তার মানে আপনার কস্টটা কিন্তু হচ্ছে বিডিটি না, কস্টটা মানে এক্সপেন্স হচ্ছে কিন্তু এক্সপেন্স এন্ড কস্ট হচ্ছে ইউএসডি, তাহলে কিন্তু আপনার ফাংশনাল কারেন্সি ইউএসডি হবে। 4 নম্বর হচ্ছে ইন হুইচ ফান্ড আর জেনারেট। এমন যদি হয় যে আপনি ব্যবসা করতেছেন, বাংলাদেশে অপারেশন আছে কিন্তু প্রোডাক্ট পারচেজের র মেটেরিয়াল হচ্ছে ইউএসএ তে, আবার ইউএসএ থেকেই আপনাকে ফান্ডিং দিচ্ছে, আপনার ইকুইটি দিচ্ছে ইউএস এর ইউএসডি তে, তাহলে সবকিছুই যদি ইউএসএ হয় তাহলে আর ফাংশনাল কারেন্সি বিডিটি করলে বিডিটি থেকে আবার কিন্তু ইউএসএ তে ট্রানজাকশন করতে হয়, ট্রান্সলেশন করতে হয়। সো সেক্ষেত্রে যদি আপনার ফান্ডের জেনারেটেড যদি ইউএসএ তে হয় তাহলে ইউএসডি তে করাটাই বেটার। ইন হুইচ রিসিভ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আর রিটেইন। এমন যদি হয় যে আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস সবকিছুই হচ্ছে ইউএসডি অথবা ইউরো অথবা ডয়েচমার্ক অথবা আরএমবি চায়নায়, তো যে কারেন্সিতে অ্যাক্টিভিটিস হবে সেই কারেন্সি কিন্তু আপনার হবে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যে বাংলাদেশে লিয়াজো অফিস আছে কিন্তু তার ইম্পোর্টও হয় বাইরের থেকে আবার এক্সপোর্টও হয় বাইরের থেকে, এবং সেখানে মোস্টলি আপনার বাংলাদেশি অনেকগুলো ফরেন পিপল কাজ করে, শুধুমাত্র হয়তো বাংলাদেশের কোন একটা পার্টিকুলার ইনপুট এখানে যায়, যেমন লেবার কস্ট চিপ, হয়তো লেবারের কারণে এখানে তারা আসছে, কিন্তু ইম্পোর্ট অফ র মেটেরিয়ালও হয় বাইরের থেকে আবার এক্সপোর্টও হয় বাইরের থেকে। এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে বাইরের কারেন্সিতে, তখন কিন্তু ফাংশনাল কারেন্সি আপনার বিডিটি না হয়ে ইউএসডি অথবা যে কারেন্সির প্রভাবটা বেশি সেই কারেন্সি হতে পারে। অ্যাপারেন্টলি এটা পড়ে একটু কঠিন মনে হচ্ছে, আমার মনে হয় আপনারা যারা আইএস পার্ট 1টা বই কালেক্ট করছেন তারা আইএস 21টা যদি একবার দেখে নেন আরো ক্লিয়ার হবে, এবং অঙ্ক করলে এটি বুঝতে সুবিধা হবে। আর আমরা একটা সরাসরি আমার মনে হয় একটা অঙ্কে চলে যাই ফরেন কারেন্সি নিয়ে, আমরা আর ফরেন কারেন্সি আমরা জানি এটি নিয়ে টোটালটা বললাম না, আমরা এক ছোট্ট অঙ্ক করি তাহলে আমার মনে হয় যে আরো ইজি হবে। অঙ্কে চলে যাই তাহলে বেটার, এইটা প্রয়োজনে আবার ফেরত আসবো। এই অঙ্ক আপনারা কি অঙ্কটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে an entity purchase good from US মানে ইউএস আমেরিকা থেকে সাপ্লায়ার ইউএসডি 100 on January 1, 2018। জানুয়ারির 1 তারিখে 2018-তে আপনি $100 প্রোডাক্ট পারচেস করছেন, ইম্পোর্ট করছেন। আচ্ছা, তখনকার এক্সচেঞ্জ রেট ছিল কত? $1 ইন্টু 60 টাকা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, at the end of year end to 31st March 2018, তার মানে আপনার বছরের আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেষ হচ্ছে কবে? 31st March 2018। আচ্ছা, সেই ডেটের এক্সচেঞ্জ রেট কত দেখেন তো? দ্য এক্সচেঞ্জ রেট ওয়াজ এট দ্য ডেট হচ্ছে USD 1 equal to 61 টাকা। হ্যাঁ, এখানে আসলে আরএস বলা আছে, আসলে আরএস না বলে বিডিটি দেওয়ার দরকার ছিল, এক্সাম্পলটা করার সময় এইটা চেঞ্জ করা হয়নি, সামহাও এটা বিডিটি পড়ে নেন, ইন্ডিয়ান এক্সাম্পলটা আছে। যাই হোক, এটা আপনি হবে হচ্ছে বিডিটি, যাই হোক, বা যে কোনো কারেন্সি তো বোঝা যাচ্ছে বিডিটি হলে বেটার। আচ্ছা, এরপর বলা হচ্ছে the due date of the payment is 30th April 2018। যখন আপনি এটার পেমেন্টটা দিতে, আপনি ইম্পোর্ট করছেন কত? আপনার হচ্ছে ইম্পোর্ট করছেন জানুয়ারি 1 তারিখে 2018, আর টাকাটা দিচ্ছেন কবে? এপ্রিল 2018। তখনকার রেট কত? $1 ইকুয়াল টু ইন্ডিয়ান রুপি। আরএস মানে ইন্ডিয়ান রুপি পড়েন, কোনো সমস্যা নেই, বিডিটি পড়লেও কোনো সমস্যা নেই, জাস্ট দুইটা কারেন্সি এখানে দেখাতে হচ্ছে। সো এখানে কি হচ্ছে? $1 সমান, যেখানে আমি যেদিন ইম্পোর্ট করছিলাম সেদিনের রেট ছিল $1 সমান 60 রুপি, আর যেদিন আমার রিপোর্টিং ডেট অর্থাৎ ব্যালেন্স শিট ডেট সেদিন হচ্ছে $1 সমান 61 রুপি, আর যেদিন আমি পেমেন্ট করছি ওই দিনে আমার হচ্ছে $1 সমান 62 রুপি। এটি কি বোঝা গেছে এই পর্যন্ত? জি স্যার।
আচ্ছা, এরপর বলা হচ্ছে যে এন্টিটিস ফাংশনাল কারেন্সি ইজ রুপি। আচ্ছা, এখন বলা হচ্ছে কস্ট অফ গুডস হচ্ছে ৬০০০ কিভাবে হলো ১০০ ইন্টু ৬০, মানে $১০০ ইম্পোর্ট করা হয়েছে আর $১ সমান হচ্ছে ৬০ রুপি, তাহলে কত হচ্ছে আপনার ৬০০০ রুপি। এক্সচেঞ্জ রেট, তাহলে এখন দেখেন এখানে আপনার এক্সচেঞ্জ, এইখানে একটা এক্সচেঞ্জ লস আছে। যদি আপনার ৬০ এর জায়গায় ৫৯ হতো, কেন লস হচ্ছে কেউ একজন বলতে পারবেন যে কেন লস হচ্ছে? কারণ পেমেন্ট ডেট হলো 62 প্রাইসটা কি হয়ে আর গেছে? ইম্পোর্ট ডেট ছিল 61। পেমেন্ট ডেট হলো রিপোর্টিং ডেটে একটা লস দেখাচ্ছে যে আপনি $১০০ কিনছিলেন, মানে আপনি $১০০ কিনলে আপনি রিপোর্টিং ডেটে এন্ট্রি ছিল হচ্ছে ৬০০০ রুপি, কিন্তু যখনই আপনি ব্যালেন্স শিট ডেটে এসে এটা ৬১০০ হচ্ছে, তার মানে আপনার নতুন করে আরো ট্রেড পেয়াবল ১০০ বাড়তেছে। এই জিনিসটাই দেখেন পরবর্তী স্লাইডে আমি একটা অঙ্ক করিয়ে দেখিয়ে দিয়েছি জার্নাল এন্ট্রিটা। এইটা যদি বুঝে ফেলেন আজকে এই পর্যন্তই আমরা করব, কারণ এটা একটা ইম্পর্টেন্ট এবং এটা আমার ডেইলি লাগে। আমরা যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করি আমাদের কিন্তু প্রচুর ইম্পোর্ট হয় এবং এই এন্ট্রিগুলো ইজ ইম্পর্টেন্ট, ইজি বাট ইম্পর্টেন্ট। দেখেন তাহলে প্রথম যেদিন আমরা জানুয়ারি মাসের ১ তারিখে যেদিন পারচেজ করলাম সেদিন পারচেজ এন্ট্রিটা ঠিক কি আছে, আপনার পারচেজ ডেবিট ৬০০০ আর ক্রেডিটর বা পেয়াবল হচ্ছে কত ৬০০০ আরএস, এটা ঠিক আছে? জি স্যার, এরপরে দেখেন ৩১ মার্চ যেদিন হচ্ছে আমাদের কি হচ্ছে অ্যাকাউন্টিং এই ব্যালেন্স শিট ডেট, হ্যাঁ, সেই দিন যেহেতু $১ ইন্টু ৬১ আরএস ছিল, রুপি ছিল ৬০ রুপি ছিল, সেটা বেড়ে কত হলো, মানে ডলারের ভ্যালু বেড়ে গেল আর রুপির ভ্যালু কমে গেল, যে কারণে ৬১ হয়ে গেল। ৬১ হওয়ার কারণে ১০০ রুপি লস হয়ে গেল না আমার? জি স্যার। আর আমাকে টাকা দিতে হচ্ছে কত? আমাকে কি ৬০০০ দিলে হচ্ছে না ৬১০০ দিতে হবে? ৬১০০। এই কারণে কিন্তু দেখেন ফরেন এক্সচেঞ্জ লস হয়ে গেল ১০০ টাকা আর ক্রেডিটর বা পেয়েবল ১০০ বেড়ে গেল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর এইটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি, এটাকে আমরা এটা এর সাথে সম্পৃক্ত না, সব অ্যাকাউন্টিং এ ক্লোজিং এন্ট্রি থাকে, সেটা হচ্ছে লসটাকে প্রফিট এন্ড লসে চার্জ করতে হয়। সেই ফরেন কারেন্সি লসটা যাবে কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে, এই জন্য প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট আর লসটা ক্রেডিট। এইটা আসলে সব, এটাকে ক্লোজিং এন্ট্রি বলে, এটা আসলে সব অ্যাকাউন্টিং এর জন্য কমন, এটা ২১ এর জন্য আলাদা কিছু না। এরপরে আসেন দেখেন সেটা হচ্ছে ৩০ এপ্রিল যেদিন টাকা পেমেন্ট করা হচ্ছে, ওই দিন আবার $১ সমান আগে কত ছিল ৬১, এখন ৬২ হয়ে গেল। তাহলে ৬০ থেকে ৬১ তে একবার লস চার্জ করছিলেন, ৬০ থেকে ৬১ করার সময় একবার ১০০ লস চার্জ করছিলেন, নতুন করে আরো ১০০ লস হয়ে গেল না? জি স্যার। তাহলে টোটাল লস ২০০। তাহলে এখন দেখেন, আর যখন ক্রেডিটর পেয়াবল করলেন তখন একবার পেয়াবল করায় ৬০০০ এর জন্য ৬১০০ হয়ে গেল, আবার যখন আরো ১০০ ক্রেডিট করলেন তখন ৬২০০ হয়ে গেল। এখন যেদিন পেমেন্ট ডেট ওই দিন ডেবিট হইলো ক্রেডিটর অথবা পেয়াবল ডেবিট হচ্ছে ৬২০০ আর ব্যাংক অথবা ক্যাশ হচ্ছে ৬২০০। এবার দেখেন এই এক্সাম্পলটার যে কোশ্চেনটা ছিল এবং যে সলিউশনটা ছিল, এটি যদি বুঝতে পারেন এবং লুইন যদি আপনাদেরকে এটা দিয়ে দেয়, আপনার বাসায় দেখেন, আমার মনে হয় যে পরের জিনিসগুলো বলতে আরো ইজি হবে। এটুকু বোঝা গেছে কিনা কেউ একজন বলবেন যে এটা বোঝা যাচ্ছে কিনা, অথবা কেউ বুঝেন নাই আপনাদের? জি স্যার, পুরোপুরি বুঝতে পারছি স্যার। এখানে স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। একটু কোশ্চেন হচ্ছে যে স্যার, স্যার এখানে ক্লোজিং এন্ট্রি শুধু ১০০ টাকা দেওয়া হয়েছে, স্যার পরীক্ষা আসলে কি ক্লোজিং এন্ট্রিটা দেখাইতে হবে? আর যদি দেখায় তাহলে ২০০ টাকার ক্লোজিং এন্ট্রি দিব না ১০০ টাকা দিব? ক্লোজিং এন্ট্রি কি যে ডেট পর্যন্ত যা লস হয়েছে, যেমন ৩১ মার্চ পর্যন্ত কিন্তু ১০০ টাকা লস হয়েছে, এরপরে কিন্তু এক ইউএসডি সমান আবার ৬০-এও চলে আসতে পারতো, ৬১-তে থাকতে পারতো, আবার ৫৯ হয়ে যেতে পারতো। সো আপনি ফিউচারে যা হবে তা তো জানেন না, এই কারণে যেটুকু জানেন এইটুকুই ক্লোজিং এন্ট্রি, আর পরেরটা কিন্তু পরে ঘটনা ঘটছে। তো আপনি কিন্তু যদি এমন হইতো যে ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত অ্যাকাউন্টিং করতে বলা হইতো, তাহলে তো ফিউচারে যেটা হয়েছে এটা আপনি জানেনই না, অতএব এটাই আপনার ক্লোজিং এন্ট্রি। আই হোপ যে ইয়ের কোশ্চেনটা আপনি বুঝতে পারছেন। ওকে স্যার। আচ্ছা পরীক্ষায় কি ক্লোজিং এন্ট্রিটা দেখাইতে হবে? পরীক্ষায় না, ম্যান্ডেটরি না। ওকে স্যার। আর কোনো কোশ্চেন? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।
স্যার ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা কি ক্লোজিং এন্ট্রি যে রেটটা 61 টাকা করে ওটা কি দেখাবো নাকি ওটা দেখাতে হবে না স্যার? 61, হ্যাঁ। ক্লোজিং হ্যাঁ। এন্ট্রি আসলে কিছু না, ক্লোজিং এন্ট্রি কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, ক্লোজিং এন্ট্রি এটা সরাসরি প্রভিডেন্ট লস ইফেক্টই করবে, না দেখালে চলবে তো স্যার? না না না, ক্লোজিং এন্ট্রি বলে একটা জিনিস ওটা ওভাবে হয় না। আমি বলি সেটা হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ না দেখাইলেও এটা চলবে, কিন্তু ক্লোজিং এন্ট্রির একটা সিম্পল উদাহরণ বলি, সেটি হচ্ছে সমস্ত এক্সপেন্স গুলো নেচার কি? ডেবিট, ঠিক কিনা? সমস্ত এক্সপেন্স। জি স্যার। তো আমরা যখন ক্লোজিং এন্ট্রি করি সমস্ত এক্সপেন্স গুলো যেহেতু নেচার ডেবিট, ওইটাকে আমি ক্লোজ করবো, এই জন্য সমস্ত এক্সপেন্স গুলোকে ক্রেডিট করে দিই, তাহলে হচ্ছে ডেবিট ক্রেডিট নীল হয়ে গেল। আর ডেবিট হয়ে যায় ইনকাম সামারি, যেখানে প্রফিট লস বা ইনকাম একই জিনিস, এই ইনকাম সামারি অথবা প্রফিট লস। আর সমস্ত ইনকাম গুলো নেচার কি? ক্রেডিট। জি স্যার। এখন সমস্ত ইনকাম গুলোকে ডেবিট করে দিয়ে নালিফাই করা হয়, ক্রেডিট হয় হচ্ছে কি? হচ্ছে প্রফিট আর লস। তার মানে আসলে আমাদের সারা পৃথিবীর যত অ্যাকাউন্টিং আছে এটা 4টা ভাগ। একটাকে বলা হয় হচ্ছে, আমি একটু ছবিটা অন করি, সেটি হচ্ছে যে সমস্ত পৃথিবীর সমস্ত অ্যাকাউন্টিং কে মূলত 4টা ভাগে করা হয়। একটাকে বলা হয় হচ্ছে যে অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্স। অ্যাসেট এবং লায়াবিলিটিকে কখনোই ক্লোজ করতে হয় না, বিকজ এটা ব্যালেন্স শিট আইটেম, ব্যালেন্স শিট সরাসরি চলে যায়। আর ইনকাম এবং এক্সপেন্স হচ্ছে এটিকে ইনকাম স্টেটমেন্টের আইটেম, এটিকে ক্লোজিং এন্ট্রির মাধ্যমে রিটেন আর্নিংস এ ট্রান্সফার করে তারপরে ব্যালেন্স শিট নিতে হয়। এটি হচ্ছে, এটি না দেখালে আপনাদের কনফিউশনটা দূর হতো, বাট আমি দেখিয়েছি এই কারণে যে ক্লোজিং এন্ট্রি বলে একটা জিনিস আছে, এটিকে ইগনোর করা যায়, এটিকে বন্ধ করা যায়। এটিকে বন্ধ করলে আপনার বুঝতে আপাতত মানে এই পার্টিকুলার এক্সাম্পল বুঝতে ইজি হয়। আর ক্লোজিং এন্ট্রি তো কমন এন্ট্রি, এটা সবাই আমরা জানি। সো আমার মনে হয় যে আজকের যদি আর কোনো ফার্দার কোশ্চেন না থাকে, অলরেডি ফ্রাইডে রাত আমাদের। আমার কোশ্চেনটা ছিল স্যার ওইটা ওইভাবে না, ধরেন স্যার আমরা তো পেমেন্ট করতেছি এপ্রিলে, আমরা ক্লোজ করে দিচ্ছি ফাইন্যান্সিয়াল ক্লোজ করে দিচ্ছি আপনার মার্চে, বাকি 100 টাকা লসটা কি আগামী? জি স্যার। কে কোশ্চেনটা করছেন? স্যার দেলোয়ার। জি দেলোয়ার বলেন প্লিজ। সরি, কোশ্চেনটা ছিল যে আমাদের ক্লোজিং ডেট ছিল মার্চে, আর আমি পেমেন্ট করতেছি যে আপনার এপ্রিলে, আর যদি ক্লোজিং ডেটে যায় আমার 100 টাকা লস হয়, আর পেমেন্টের দিকে 100 টাকা হয়, 100 টাকা কি আগামী বছর দেখাবো লসটা? এক্স্যাক্টলি এখনই বলি, এখানে দুইটা ফাইন্যান্সিয়াল ইয়ারে পড়ে গেছে। যদি আপনার এখানে 31 মার্চ মানে কি, আপনি ইন্ডিয়ান, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি যেহেতু বলা হচ্ছে, ইন্ডিয়ান এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান বছর শুরু হয় এপ্রিল 1 থেকে মার্চ 30, হ্যাঁ 31, এপ্রিলের 1 তারিখে তাদের বছর শেষ শুরু হয় আর শেষ হয় 31 মার্চ। তো যখন 2018 31 মার্চ যখন হচ্ছে, তখন কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হয়ে যাচ্ছে। তো ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ফরেন কারেন্সি লস হচ্ছে 100 টাকা, যেটা ওই বছরে ঢুকে গেল। এবার আসেন সেটেলমেন্টের ডেটে আরো নতুন করে আবার 100 টাকা তৈরি হয়েছে লস। এটি আবার এই বছর, দ্যাট ইজ 2019-এর যখন 31 মার্চ হবে, তখন কিন্তু এসে 100 টাকা আবার আপনার লসে চার্জ হবে। দেলোয়ার মনে হয় বুঝছেন এবার? স্যার একটা কোশ্চেন আর কি স্যার, তখন কি স্যার লাস্টে গিয়ে আমরা আবার ক্লোজিং এন্ট্রি দিয়ে এটা ক্লোজ করে দেব? ক্লোজিং এন্ট্রি প্রতি বছরের আপনার যেটা ফাইন্যান্সিয়াল, মানে যদি আপনি বছরে একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেন তাহলে বছরে একবার, যদি 6 মাসে করে করেন তাহলে 6 মাস পরে একবার, যদি প্রতি মাসে করেন প্রতি মাসে একবার। তো নিয়ম হচ্ছে প্রতি মাসে বা প্রতি বছরে অথবা প্রতি 6 মাসে যখনই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেন না কেন, সেই সময় এসে আপনার দুটো এন্ট্রি মাস্ট, একটাকে বলা হয় হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, একটা ক্লোজিং এন্ট্রি, এটা করতেই হয়। সো যারা অ্যাডজাস্টিং এবং ক্লোজিং সম্পর্কে এখনো ডাউট আছে, দুটো হতে পারে, একটা হচ্ছে কায়েসো কামেলের বইটা একবার পড়তে পারেন, অথবা আমি প্রয়োজনে অ্যাডজাস্টিং এবং ক্লোজিং নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দিতে পারি, বিকজ আইএস এর এই অ্যাডভান্স লেভেলে আসলে ওইটা একটু বলা কঠিন, ওইটা একটা ডিফারেন্ট অঙ্ক। সো আপনারা যদি কারোর এরপরে আপনারা এখন বলতে পারেন যে লজ্জার কিছু নাই, আমরা কিন্তু এটাকে অতটা ক্লিয়ার নাও বুঝতে পারি, আমি প্রয়োজনে আপনারা নোট রেখে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিই, অথবা একটা সেপারেট ক্লাস করতে গেলে আবার একটা সমস্যা, আমি ভিডিওটা বানাই দিই। কিন্তু ক্লোজিং এন্ট্রির সাথে এই আইএস এর সরাসরি সম্পৃক্ততা নাই, বিকজ ক্লোজিং এন্ট্রি হচ্ছে অ্যাডজাস্টিং, ক্লোজিং হচ্ছে কমন অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল অনুযায়ী করতে হয়। এটি হচ্ছে আইএস 1 এবং অন্য জায়গায় বলা আছে। আর আইএস 21-এ বলা হচ্ছে যে ফরেন কারেন্সি লস অথবা গেইন আসে, এবং দুই ধরনের ফরেন কারেন্সি লস আর গেইন আসে। এই লসটাকে বলা হচ্ছে ট্রানজেকশনাল লস। এটি হচ্ছে ট্রানজেকশন করছেন না, ইম্পোর্ট এক্সপোর্ট ট্রানজেকশন, এটিকে গেইন লস হয়।
আর একটা গেইন লস হয় যেটাকে ট্রান্সলেশন বলা হয়, মানে আমার বিডিটিতে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি, এটাকে ইউএসডি তে কনভার্ট করতে গেলে কিছু লস গেইন হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সলেশনের লস গেইন। সো আমরা আপাতত যদি এটুকু বুঝি, আজকের ক্লাসটা এখানে কনক্লুড করতে চাই। ইনশাআল্লাহ নেক্সট 2-1 দিনের ভিতরে নতুন ক্লাসের ডেটটা আপনাদের দিয়ে দিবে, তাহলে আমরা এই অ্যাসটা শেষ করবো। এই অ্যাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিকজ আমরা যেখানেই কাজ করি ইম্পোর্ট আমাদের হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আরো বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ইউপাস, শুনেছেন কি? ইউপাসের নাম শুনেছেন? ইউপাস, ইউপাস এলসি, ইউপাস জি এলসি। স্যার, জি স্যার। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা নাজমুল, জি স্যার। আচ্ছা এবার তাহলে এই ঠিক আছে বন্ধ করে দেন, যেহেতু শুনেছেন আমি বলছি। যারা শোনেননি তাদেরকেও ক্লিয়ার করি। ইউপাস হচ্ছে, ধরেন আমরা একটা ইম্পোর্ট করে লোকাল ব্যাংক থেকে লোন নেই, আর ইউপাস হচ্ছে ফরেন লোন নেয়। মানে হচ্ছে আমি ধরেন 100 টাকার র মেটেরিয়াল, সরি 1000 টাকার, 1000 টাকা উদাহরণ দিই, 1000 টাকার র মেটেরিয়াল আমি ইম্পোর্ট করলাম। সো আমি যদি লোকাল ব্যাংক থেকে লোন না নিয়ে ইন্টারন্যাশনাল কোথাও থেকে লোন নেই, সেটাকে ইউপাস বলে, ইউজার্স অ্যাকসেপ্টেন্স বলে আর কি। তো আমি সেটা কি করলাম, আমি ইউএস লোন নিলাম। তাহলে আমি আজকে 1000 ডলার ইম্পোর্ট করেছি। সো আজকে যদি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি রেকর্ড করি 1000 টাকার ইম্পোর্ট করেছি, যেটি হচ্ছে ব্যাংকে আমার দিতে হবে 86 টাকা করে যদি রেট হয়, তাহলে হচ্ছে 86,000 টাকা। বোঝা গেছে? আমি যদি আজকে ইম্পোর্ট করি, তাহলে আজকে যদি আমার 1000 ডলার ইম্পোর্ট এবং আজকের রেটটা যদি 86 টাকা পার ডলার, $1 প্রতি বিডিটি হয়, তাহলে আমি বুকস অফ অ্যাকাউন্টসে পারচেজ রেকর্ড করব, পারচেজ ডেবিট 86,000 আর অ্যাকাউন্টস পেয়াবল 86,000। এটুকু কি বোঝা গেছে? কি একজন বলবেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু 6 মাস পরে যেহেতু আমি ডলারে ইম্পোর্ট করেছি এবং আমি লোনটা ডলার অ্যাকাউন্টে রয়ে গেছে, 6 মাস পরে যখন ইউপাস পেমেন্ট করব, তখন যদি এটা 88 টাকা হয়, তাহলে আমার পার ডলারে কয় টাকা লস হলো? 2 টাকা। 2 টাকা। তখন এসে আমার আবার লস করতে হবে, ফরেন কারেন্সি লস হিসাব করতে হবে, ফরেন কারেন্সি লস ডেবিট 1000 ডলার ইন্টু পার ডলারে 2 টাকা, এটা হচ্ছে 1000 ইন্টু 2 মানে হচ্ছে 2000 ডেবিট, আর ক্রেডিট হবে আবার হচ্ছে অ্যাকাউন্টস পেয়াবল। এখন আমি প্রথমে ব্যাংকে 86,000 টাকা দিতে হবে এটা ধরে নিয়েছিলাম, বাট যখন আমি পেমেন্ট করলাম 6 মাস পরে, তখন আমাকে পেমেন্ট করতে হলো 88,000 টাকা। সো এই 2 টাকা করে যে লস হয়ে গেল, এই লসটাকে আমি অ্যাকাউন্টিং ফরে আনলাম। আর এই 2 টাকা করে পার ডলারে লস হওয়ার কারণে 1000 ডলারে লস হলো 2000 টাকা। সো এই 2000 টাকা হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লস হিসেবে আমরা অ্যাকাউন্টিং করব। আই হোপ যদি এটি বুঝে থাকেন, তাহলে আমরা, আর যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা পরের ক্লাসে এটি নিয়ে আরো কথা বলবো। স্যার এটা কি স্যার ওই যে যখন কোন প্রতিষ্ঠানের এফসি অ্যাকাউন্ট এবং বিডিটি অ্যাকাউন্ট থাকে, তখন এই এফসি অ্যাকাউন্টে যখন ওই ডলারটা লোন নেয় না এই ইউপাস এলসির জন্য? আসলে এফসি ইউপাস করার জন্য কিন্তু এফসি অ্যাকাউন্ট লাগে না। এফসি অ্যাকাউন্ট অন্য জিনিস, সেটি হচ্ছে আপনি যদি এক্সপোর্ট করেন আবার ইম্পোর্ট করেন, তাহলে সেটা হয় যে অনেক সময় এক্সপোর্টের টাকাটা আপনি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট মেনটেন করতে পারেন, হ্যাঁ, তখন আপনি ওই টাকাটা ওখানে রাখতে পারেন, এটা একটা অন্য জিনিস। কিন্তু এফসি লাগে না। এটি হচ্ছে যে আপনার কোনো এফসি ফরেন কারেন্সি অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করেন, কোনো ফিনিশ গুড ইম্পোর্টে ইউপাসের বেনিফিট নেওয়া যায় না। যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করা হয় তখন এই অ্যাডভান্টেজটা নেওয়া যায়, বিকজ ইউপাসের যে লোন নিলে সুবিধা হচ্ছে এটা রেটটা হয় লিবর প্লাস 4 বা এরকম। তার মানে আপনি যদি ইউপাসের লোন নেন, তাহলে আপনার কস্ট অফ ফান্ড হবে 4, 4.5 বা 5%। আর লোকাল হলে একসময় তো 13-14 ছিল, এখন 9। তো এই কারণে ইউপাসে লোন নেওয়া হয়। ইউপাস লোন ফরেন লোন, বিকজ ফরেন লোনের রেট অফ ইন্টারেস্ট খুব কম হয়, রেট অফ প্রফিট কম হয়। এই কারণে আমরা অনেক কোম্পানিগুলোই, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যখন র মেটেরিয়াল ইম্পোর্ট করি তখন ফরেন লোন নেই, এটাকে বলা হয় ইউপাস লোন। কিন্তু ইউপাস লোনের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যদি কোনো কারণে ফরেন আমাদের কারেন্সি যদি ইনফ্লেশন হয়, আমাদের কারেন্সি যদি ভ্যালু কমে যায়, আর ইউএসডি অথবা যে কারেন্সি দিয়ে ইম্পোর্ট করেছি যেটাকে বলা হচ্ছে স্ট্রং কারেন্সি, সেই স্ট্রং কারেন্সি ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে আমাদের লস হতে পারে। ধরেন আমার রেট অফ প্রফিট হচ্ছে, সেভ হচ্ছে, এখানে আমার লোকাল লোন নিলে 9% হয়, ইউপাসে আসলো ধরেন 4%, তাহলে বা 5%, ধরেন 4%। এই 4% গেইন হলো 4 টাকা। তার মানে হচ্ছে যে এভরি 80 টাকা, মানে এভরি 100 টাকায় 4 টাকা গেইন হলো। কিন্তু এমন যদি হয়ে যায় যে আজকের ইউএসডি হচ্ছে যে 86 টাকা, আর আমাকে যখন পেমেন্ট করতে হবে তখন যদি 91 টাকা হয়ে যায়, তাহলে পার 90 টাকায়, পার 86 টাকায় কিন্তু 5 টাকা আবার লস হয়ে গেল। তখন কিন্তু হাইলি
হাই ইনফ্লেশন কান্ট্রি যেখানে, যেসব জায়গায় যেমন জিম্বাবুয়েতে বা আমি কম্বোডিয়ায় গিয়েছি, বা আমি ইন্দোনেশিয়ায় বা ইয়েতে গিয়েছি, কম্বোডিয়ায় গিয়েছি, ভিয়েতনামে, ইন্দোনেশিয়া, এসব জায়গায় দেখা যায় যে সকালে নাস্তা করতে গেলে আপনার 10,000 ইউএসডি, 10,000 ডলার দিয়ে কিনতে হয়, বিকজ এখানে ইনফ্লেশন এত বেশি, ওদের লোকাল কারেন্সির ভ্যালু নেই। আমার মনে আছে আমি ইউএসডি ভাঙিয়ে ভিয়েতনামে 100 ইউএসডি ভাঙিয়ে বোধহয় 21 লক্ষ ভিয়েতনামের টাকা ডলার পেয়েছিলাম। আমি জাস্ট অ্যামাউন্টটা ক্লিয়ারলি মনে নেই, বাট প্রচুর টাকা। তার মানে তাদের ইনফ্লেশন হাই। সেসব জায়গায় কিন্তু আসলে ইম্পোর্ট করতে গেলে যখন যদি ইউপাস ইউজ করা হয় তাহলে খুবই রিস্কি, বিকজ এখানে প্রতিনিয়তই কিন্তু তাদের কারেন্সি ইনফ্লেশনের কারণে তাদের কারেন্সির ভ্যালু কমে যায় আর ইউএসডির ভ্যালু বাড়ে। আর যখন ইউএসডির ভ্যালু বাড়ে এবং লোকাল কারেন্সি কমে যায়, তখন যদি ফরেন পেমেন্ট যদি দেরি করে করা হয় তাহলে রিস্ক থেকে যায়। সো এটাকে বলে হাইপার ইনফ্লেশনারি কান্ট্রি যদি হয়, ইকোনমি হয়, সেখানে আসলে ইউপাস বা ফরেন লোনটা একটু রিস্কি। সো আপাতত এটা বুঝে, কারণ অনেক ইকোনমিক্সের প্লাস অনেক ফাইন্যান্সের ডিপ থট আছে। আপনারা যেটুকু আমি চেষ্টা করি একটু ইজি করার জন্য, বাট সবকিছু ইজি করাটাও কঠিন। আই হোপ যে আমরা যখন এই কোর্সটা শেষ করে আবার সিপিডি আকারে করবো, আমি যখন এখন প্রায় দেখেন বিভিন্ন টপিকে সিপিডি করি, তখন হয়তো ব্যাংকিং, বা আপনারা যখন লেভেল 3-তে যাবেন তখন ব্যাংকিং এর ভিতরে এই জিনিসগুলো কভার করা হবে। সো আই হোপ যে সোফার যতটুকু পড়ালাম আপনারা মোটামুটি বুঝেছেন। নেক্সট সেশনে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করবো, যদিও আমাদের এটা এক সেশনে শেষ করার কথা ছিল, কিন্তু কোনো কারণে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল ইন্টারনেটে, এবং আমরা আজকে বুক রিভিউ সেশনটা একটু দেরি করে শুরু করেছিলাম, যে কারণে ক্লাসটা একটু ডিফার হয়েছে। সো আই হোপ যে নেক্সট ক্লাসে আমরা এটি শেষ করে অন্য আইএস ধরবো। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, থ্যাংক ইউ হ্যাভিং মি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।